এক গ্রামে বিমল নামে এক অত্যন্ত দরিদ্র কাঠুরে বাস করত। তার স্ত্রী সীমা দারিদ্র্যের কারণে খুব অস্থির থাকত। বিয়ের অনেক বছর কেটে গেলেও বিমল ও সীমার কোনো সন্তান হয়নি। একদিন বিমল জঙ্গলে কাঠ কাটতে কাটতে অত্যন্ত বিষণ্ণ হয়ে নিজের মনেই কথা বলতে লাগল। অনেক ক্লান্ত হয়ে গেছি রে, সেই আজীবনের ক্লান্তি আর সেই বিষণ্ণ দিন। ঠিক তখনই তার নজর পড়ল একটি গাছের নিচে তপস্যা করা এক সাধু বাবার ওপর। বিমল তখনই দৌড়ে সাধুর কাছে গেল। প্রণাম বাবা, আপনি তো অনেক জ্ঞানী ও অলৌকিক ক্ষমতার অধিকারী মনে হচ্ছে। বাবা, দয়া করে আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলুন না। আমি খুব গরিব, এতটাই গরিব যে কখনো কখনো আমাকে আর আমার স্ত্রীকে না খেয়ে থাকতে হয়। বাবা বলুন না, আমার কপালে কি ধন সম্পদ নেই? তোমার ভাগ্যে অনেক ধন আছে, কিন্তু তা তোমাকে চেষ্টার মাধ্যমে পেতে হবে। চেষ্টা? কেমন চেষ্টা বাবা? এখান থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে এক ধ্বংসস্তূপের ওপারে একটি গাছ আছে। সেই গাছটি সোনার রঙের মতো চকচক পড়ে। সেই গাছের নিচে খনন করো, সেখানে তুমি একটি কলস পাবে। তার ভেতরে যাই বেরোবে তাকে নিজের ভাগ্য মনে করে গ্রহণ করো। মনে রেখো, কলসটি জঙ্গলে খুলবে না, বাড়ি নিয়ে গিয়েই খুলবে। এইটুকু বলে সাধু সেখান থেকে চলে গেলেন। বিমল তখনই কুঠার নিয়ে সেই গাছের সন্ধানে বেরিয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর বিমল একটি ধ্বংসস্তূপ দেখতে পেল। বিমল সেই ধ্বংসস্তূপের ভেতরে ঢোকা মাত্রই নিজেকে অন্য এক জঙ্গলে আবিষ্কার করল, যেখানে একটি গাছ সূর্যের আলোয় সোনার মতো চকচক করছিল। বিমল সেখানেই মাটি খুঁড়তে শুরু করল এবং দ্রুত একটি কলস পেয়ে গেল। সে সেটি নিয়ে বাড়ি ফিরে এলো। কলসটি দেখে তার স্ত্রী সীমা তাকে জিজ্ঞেস করল, এটা কি? কোথা থেকে এনেছো? বিমল সীমাকে সব কথা খুলে বলল। শোনো সীমা, এমন এমন ব্যাপার ঘটেছে, আর সাধু বাবা বলেছিলেন এটাকে বাড়ি নিয়ে গিয়েই খুলতে। বিমল ও সীমা মিলে কলসের ঢাকনাটি খুলল, কিন্তু যা বেরোলো তা দেখে দুজনেই অবাক হয়ে গেল। এ কি? আমরা তো ভেবেছিলাম কলস থেকে সোনাদানা বেরোবে, কিন্তু এর মধ্যে তো একটা বাচ্চা। আর দেখো, এ তো বেঁচে আছে, ঠিক যেন কিছুক্ষণ আগেই জন্মেছে। কিন্তু সীমা, এটা ভাবো যে এই বাচ্চাটা বেঁচে আছে কিভাবে? কলসটি তো মাটির নিচে চাপা ছিল, আর এই বাচ্চা এই কলসের মধ্যে এলোই বা কিভাবে? সত্যি, নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে। হঠাৎ বাচ্চাটি কাঁদতে শুরু করল। আমাদের এই বাচ্চা দিয়ে কি কাজ? আমাদের নিজেদেরই খাবার জুটছে না, এই বাচ্চাকে আমরা কিভাবে পালবো? আরে সীমা, কয়েকদিন আগে তুমি সন্তান না থাকার কারণে কাঁদছিলে। হতে পারে ভগবান আমাদের কথা শুনেছেন এবং উপহার হিসেবেই বাচ্চাটি দিয়েছেন। চলো ভাগ্যবতী, একে এখন থেকেই বড় করি। বড় হয়ে এই তো আমাদের সাহারা হবে। সীমা বিমলের কথা মেনে নিল। তারা বাচ্চাটির নাম রাখল আকাশ। সময় কেটে যেতে লাগলো এবং দেখতে দেখতে আকাশ 20 বছরের যুবক হয়ে উঠল। একদিন বিমল জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফিরলে সীমা তাকে বলল, আপনি আর কতদিন এই কাঠ কাটবেন? আকাশ তো এখন 20 বছরের হয়ে গেছে, ওকে এবার কাজে লাগানো উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আজ আমি ওর সঙ্গে কথা বলবো। তা আকাশ কোথায়? আপনি তো জানেনই, আপনার ছেলে সারা দিন জঙ্গলে না জানি কী করে বেড়ায়। সন্ধে হলে তবে ফেরে। এই বয়সে যেখানে ছেলেদের অনেক বন্ধু থাকে, ওর কোনো বন্ধুই নেই। বিমল এটা শুনে গভীর চিন্তায় ডুবে গেল। তুমি ঠিকই বলছো। আজ আমি ওকে জিজ্ঞেস করব যে ওর মনে আসলে কি চলে। এই বয়সে এমন একা একা জঙ্গলে ঘোরা ঠিক নয়। তখনই সেখানে গ্রামের মাস্টার মশাইয়ের মেয়ে পাখি চলে এলো। জেঠু, আকাশকে বাড়িতে আছে? তুই তো জানিস মা, আকাশ সারা দিন জঙ্গলেই থাকে। গ্রামে তোর চেয়ে ভালো আর কেউ জানে না ও জঙ্গলের কোথায় থাকে। যা, তুই ওকে খুঁজে নিয়ে আয়। পাখি শুনে হাসল এবং তখনই জঙ্গলের দিকে পা বাড়ালো। সোজা সেই দিকেই গেল যেখানে আকাশ প্রায়ই যেত। এদিকে জঙ্গলের একটি পুকুরের ধারে ঘন ঝোপের মধ্যে আকাশ খুব মন দিয়ে কিছু দেখছিল। তখনই সেখানে পাখি পৌঁছালো। তুমি এখানে আসলে করোটা কি? যখনই দেখি এই ঝোপগুলোর দিকে তাকিয়ে থাকো। পাখি, তুমি যেগুলোকে ঝোপ ভাবছ সেগুলো সাধারণ ঝোপ নয়, এগুলো ছোট ছোট সব ভেষজ উদ্ভিদ।
ভেষজ উদ্ভিদ? হ্যাঁ, আর নয় তো কি। আচ্ছা পাখি, তোমাকে একটা রহস্য বলবো। কোনো রহস্য? ভেষজ গাছগুলো আমার সঙ্গে কথা বলে। তুমি আর তোমার কথা আকাশ, তুমিই জানো সব। ওহ, পুরো গ্রামে একমাত্র তুমিই তো আমার সত্যি বন্ধু। শুধু তুমিই জানো আমি জঙ্গলের কোথায় থাকি, নইলে কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করে না। আকাশ, তুমি নিজেই তো কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চাও না? ছোটবেলা থেকে দেখছি সব সময় জঙ্গলের এই অংশে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকো। কেন বলো তো? আকাশ কিছু বলতে যাবে এমন সময় পুরো জঙ্গলের সিংহের এক ভয়ানক গর্জন শোনা গেল। পাখি, পাখি, আমাদের এখান থেকে এক্ষুনি যেতে হবে। এখানে আশেপাশে নিশ্চিত কোনো সিংহ আছে। আমি একা থাকলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি তোমাকে বিপদে ফেলতে পারি না। চলো, তাড়াতাড়ি করো। আকাশ পাখিকে নিয়ে গ্রামের দিকে রওনা দিল। পাখি নিজের বাড়ি চলে গেল এবং আকাশ নিজের বাড়ির দিকে মোড় নিল। আকাশ দরজায় পৌঁছানো মাত্রই বিমল তাকে ডাকল। আকাশ, বাবা, এদিকে আয়। হ্যাঁ বাবা, বলুন, কি ব্যাপার? আপনাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, দেখো আকাশ, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি। এখন আর আমার দ্বারা পরিশ্রম হয় না, কাজে এখন তোমার হাত বাড়ানো উচিত। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। তুমি কেন জঙ্গলে ঘুরে বেড়াও? তোমার কোনো বন্ধু নেই কেন? তোমার বয়সের ছেলেরা হাসি খুশি থাকে, বন্ধু বানায়, তুমি তাদের মতো নও কেন? আসলে বাবা, না জানি কেন আমার মনে হয় আমি এই দুনিয়ার বাসিন্দা নই। আমি যেন অন্য কোনো জগতের লোক। এ কথা শুনে বিমল খুব অবাক হয়ে গেল এবং গভীর চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ পর সে আবার আকাশকে বলল, পাখি আমাদের বলছিল যে তুমি নাকি জঙ্গলে ঝোপের দিকে তাকিয়ে থাকো আর বলো যে সেগুলো ঝোপ নয়, ভেষজ উদ্ভিদ। এটা কি সত্যি? হ্যাঁ বাবা, আমার মনে হয় জঙ্গলের কিছু বিশেষ ভেষজ উদ্ভিদ আমার সাথে কথা বলে। তখনই ভেতর থেকে সীমা বেরিয়ে এলো। বাবা, আমি তোর আর তোর বাবার কথা শুনছিলাম। যদি তোর মনে হয় যে ভেষজ গাছগুলো তোর সাথে কথা বলে, তবে কেন তুই সেগুলো বিক্রি করা শুরু করছিস না? জঙ্গল থেকে সেগুলো এনে বিক্রি করলে কিছু আয়ও হবে আর তোর বাবার কষ্টও কমবে। ঠিক আছে মা, চিন্তা করো না। কাল থেকেই আমি জঙ্গল থেকে গাছগাছড়া এনে গ্রামে বিক্রি করব। অন্যদিকে পাখি বাড়ি পৌঁছাতেই তার বাবা মাস্টার মশাই তাকে দেখে জিজ্ঞেস করলেন, কিরে পাখি, কোথায় গিয়েছিলি? আকাশের সাথে দেখা করতে গিয়েছিলাম বাবা। হ্যাঁ, ও তো সবসময় জঙ্গলেই থাকে। আমি জঙ্গল থেকেই আসছি। পাখির কথা শুনে মাস্টার মশাইয়ের চোখে ক্ষণিকের জন্য রাগ দেখা দিল, কিন্তু পরক্ষণেই তিনি শান্ত হলেন। দেখো পাখি, তোমার মা মারা গেছে অনেক বছর হলো। আমি তোমাকে বাবা এবং মা দুজনেরই ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি। আমি তোমার চোখে কষ্ট দেখতে পারবো না। আমি কিছু বুঝলাম না বাবা। আমি জানি তুমি মনে মনে আকাশকে পছন্দ করো, এটা জেনেও যে আকাশ একজন সাধারণ দরিদ্র কাঠুরের ছেলে। আকাশের মধ্যে তো কোনো দোষ নেই। আর আপনি কেন বলছেন যে ও সাধারণ নয়? আমি বলছি না যে ও খারাপ, কিন্তু ও আলাদা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত ওকে শুধু জঙ্গলেই ঘুরে বেড়াতে দেখেছি। না আছে কোনো বন্ধু, না কোনো কাজ, শুধু জঙ্গলে ঘোরে। মনে হয় যেন বুনো মানুষ। তাহলে আপনি আমার কাছে কি চান বাবা? মা পাখি, আমি চাইতাম ও যদি অন্যদের মতো হতো, তবে আমার কোনো আপত্তি থাকতো না। এই কথা শুনে পাখির চোখ দিয়ে জল পড়তে লাগলো। ঠিক আছে বাবা, আমি আর আকাশের সাথে দেখা করব না। আচ্ছা, একটা কথা বলো তো, আকাশ আসলে জঙ্গলে কি করে? ও ঝোপগুলোর দিকে তাকিয়ে থাকে আর বলে ওগুলো ঝোপ নয়, ভেষজ উদ্ভিদ। ও বলে যে ওগুলো নাকি ওর সাথে কথা বলে। আচ্ছা, তার মানে ভেষজ গাছগাছড়া সম্পর্কে ওর জ্ঞান আছে। তাহলে তো ওর গ্রামের সেই অসুস্থ লোকেদের সাহায্য করা উচিত, যারা মহামারীর কারণে কষ্ট পাচ্ছে। হতে পারে ওর ভেষজ জ্ঞান মহামারীতে কাজে লেগে যাবে। পরের দিন আকাশ ঘুম থেকে জেগে উঠলে দেখল দরজায় মাস্টার মশাই দাঁড়িয়ে আছেন। আসুন মাস্টার মশাই, আপনার মেয়ে তো এখানে প্রায়ই আসে, আজ আপনি এসেছেন। সব ঠিক আছে তো? হ্যাঁ বিমল, কথা হলো, পাখি বলছিল তোমার ছেলে নাকি জঙ্গলে ভেষজ গাছের খোঁজ করে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, কিন্তু আপনি এমন প্রশ্ন কেন করছেন? বিমল, দেখো, তুমি আর তোমার স্ত্রী অনেক বছর আগে এই গ্রামে এসে বসেছিলে, কিন্তু তোমরা গ্রামবাসীর সাথে কোনো যোগাযোগ রাখোনি। তাই তোমরা জানোই না গ্রামে আসলে কি চলছে। আচ্ছা,
কি চলছে গ্রামে? গ্রামে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত 5 জন এর কবলে পড়েছে, আর 3 জন মারা গেছে। হে ভগবান, এত কিছু হয়ে গেল আর আপনি আমাদের এখন বলছেন? সেটাই তো, এ পর্যন্ত কোনো কবিরাজের ওষুধ বানাতে পারেনি। যদি আকাশের সত্যি জ্ঞান থাকে, তবে হয়তো ও এই মহামারী থামাতে পারবে। যদি এমন ব্যাপার হয় তবে ঠিক আছে, আমি আজই জঙ্গল থেকে এক বিশেষ ভেষজ নিয়ে আসব, যা দিয়ে এই রোগ সারানো সম্ভব। আকাশ জঙ্গলের দিকে রওনা দিল। ঝোপঝাড়ের মধ্যে সে খুব মন দিয়ে দেখতে লাগল। তখনই তার কানে ঝোপের পাতার এক আওয়াজ ভেসে এলো। আমাকে তুলে নাও, আমাকে যে খাবে সেই এই বিচিত্র রোগ থেকে বেঁচে যাবে। আকাশের চোখে এক রহস্যময় আভা ফুটে উঠল। সে তখনই সেই পাতাগুলো ছিলে নিল এবং দ্রুত গ্রামের দিকে ছুটল। কাকতালীয়ভাবে মাস্টারমশাই তার বাড়ির দরজায় বসেছিলেন। আকাশের চোখের চমক দেখে তিনি বললেন, হ্যাঁ, মনে হচ্ছে তুমি সত্যিই ওষুধ খুঁজে পেয়েছো। হ্যাঁ মাস্টার মশাই, যারা মহামারীতে আক্রান্ত তাদের এই পাতাগুলো খাইয়ে দিন। আমার বিশ্বাস তারা সুস্থ হয়ে যাবে। মাস্টারমশাই পাতাগুলো নিয়ে দ্রুত গ্রামের দিকে গেলেন। দিন কেটে গেল। কিছুদিন পর মাস্টারমশাই আকাশের বাড়ি এলেন। বিমল, গ্রামে যে মহামারী ছড়িয়েছিল তা এখন শেষ হওয়ার পথে, আর এই সব কিছু শুধু তোমার ছেলে আকাশের কারণে হয়েছে। একথা শুনে বিমল ও সীমার মুখে গর্ব ও হাসির জোয়ার বয়ে গেল। আমার এক দূর সম্পর্কের পিসির মেয়ের বিয়ে। আমি আর পাখি কয়েকদিনের জন্য সেখানে যাচ্ছি। ফিরে এসে আমরা গ্রামে আকাশকে সম্বর্ধনা দেব। আচ্ছা, আসি। রাম রাম। মাস্টারমশাই চলে গেলেন। এদিকে জঙ্গলে আকাশ একা বসেছিল। তখনই এক যন্ত্রণাকাতর নারী কণ্ঠ তার কানে এলো। আকাশ চমকে উঠে এদিক ওদিক তাকাতে লাগল। তার নজর পড়ল এক গাছের নিচে পড়ে থাকা এক বৃদ্ধার ওপর, যে যন্ত্রণায় কাতরাচ্ছিল। কে আপনি? আপনার কি হয়েছে? আমি জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম। হঠাৎ আয়ে চোট পেয়ে মচকে গেছে। উঠতে পারছি না, খুব ব্যথা করছে। চিন্তা করবেন না, আমি এখনই আপনার পা ঠিক করে দিচ্ছি। দাঁড়ান। এটুকু বলে আকাশ একটি গাছের পাতা ছেড়ে তা পিষে বৃদ্ধার পায়ে লাগিয়ে দিতেই তিনি উঠে দাঁড়ালেন। তুমি তো চমৎকার দেখালে। আমার পায়ের ব্যথা এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল? বৃদ্ধা এটুকু বলতেই হঠাৎ ঝোপ থেকে এক ভয়ানক সিংহ বের হয়ে আকাশের ওপর ঝাঁপিয়ে পড়ল। আকাশ বিন্দুমাত্র সময় নষ্ট না করে বিদ্যুতের গতিতে নিজেকে বাঁচানোর জন্য সিংহের ওপর আঘাত করল। আকাশের হাত জখম হয়ে রক্ত পড়তে লাগল, কিন্তু সিংহটি হঠাৎ খুব ভয় পেয়ে পালিয়ে গেল। ঠিক পরের মুহূর্তেই এক রঙিন আলোয় আকাশের হাতের ক্ষত আপনা আপনি সেরে গেল। এটা কিভাবে সম্ভব? আমার ক্ষত নিজে থেকে কিভাবে ভরে গেল? এটা কিভাবে হতে পারে? ক্ষত নিজে থেকে ঠিক হয়ে গেল? কে তুমি? আমি নিজেও অবাক যে আমার ক্ষত কিভাবে ঠিক হয়ে গেল। তুমি কোনো মানুষ হতে পারো না। মানুষের ক্ষত এভাবে হঠাৎ সেরে যায় না। তুমি নিশ্চয়ই কোনো মায়াবী সত্তা। না, আমি তো এক সাধারণ কাঠুরের ছেলে, এক সাধারণ মানুষ। না, আমি বিশ্বাস করতে পারছি না। যদি তোমার বাবা সত্যিই একজন কাঠুরে হন, তবে তুমি তার ছেলে হতে পারো না। এটুকু বলে বৃদ্ধা রহস্যময় ভঙ্গিতে চলে গেলেন। আকাশ সেখানেই দাঁড়িয়ে রইল। সেই দিন আকাশ প্রথম অনুভব করল যে সে কোনো সাধারণ যুবক নয়, কিছু একটা রহস্য তার রক্তে বইছে। কিছুক্ষণ পর আকাশ যখন বাড়ি ফিরল, দেখল তার মা সীমা জোরে জোরে কাশছে আর বিমল বিছানায় কাঁপছে। মা, কি হয়েছে মা? বাবা, খুব কাশি হচ্ছে। কিন্তু আকাশের মনে তখন অনেক প্রশ্ন। সে সরাসরি তার বাবা বিমলের কাছে গিয়ে বলল, বাবা, বলুন তো আমি কে? বিমল এটা শুনে চমকে উঠল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এ কি বলছিস বাবা? তুই তো আমাদের ছেলে। না বাবা, আমি সেই সত্যিটা জানতে চাইছি, যা আপনি হয়তো জানেন কিন্তু বলছেন না। বলুন আমি কে? তুই কেন এমন জিজ্ঞেস করছিস বাবা? আকাশ জঙ্গলের পুরো ঘটনা সবিস্তারে জানালো। সেই বৃদ্ধা, সিংহ, ক্ষত আর হাতের অলৌকিক ঘটনা। যদি আমি সত্যিই আপনার ছেলে হই, তবে আপনি নিজের হাত কাটুন। যদি আপনার ক্ষত নিজে থেকে সেরে যায়, তবেই আমি বিশ্বাস করব। কাটুন দেখি। বিমলের কাছে আর সত্যি লুকোনোর পূর্ণ পথ ছিল না। সে সীমার দিকে তাকাতে লাগল। বিমল একটি পুরনো ঘরে গেল এবং এক পুরনো বাক্স থেকে সেই কলসটি বের করে আনল, যা সে বছর বছর ধরে লুকিয়ে রেখেছিল।
এবং সব ঘটনা আকাশকে বলে শোনালো। বাবা, এই কলসটি জঙ্গলের সেই অংশে পাওয়া গিয়েছিল যেখানে সোনার মতো চকচকে গাছ ছিল। আমরা ভেবেছিলাম এই কলসে ধন থাকবে, কিন্তু যখন খুললাম তখন তুই বেরোলি বাবা, তুই। আকাশ এটা শুনে থমকে গেল। সেই থেকে আমরা তোকে নিজের ছেলের মতো পালন করেছি, কখনো তোকে আলাদা ভাবিনি। পরের মুহূর্তেই বিমলেরও প্রচণ্ড কাশি শুরু হলো। সে পড়ে গেল। আকাশ সব প্রশ্ন ভুলে গিয়ে বলল, বাবা, হঠাৎ আপনার কি হলো বাবা? বাবা, মনে হচ্ছে আমরাও মহামারীর কবলে পড়ে গেছি। এটুকু বলে বিমল শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তখনই মা সীমাও জোরে কাশতে শুরু করল এবং কিছুক্ষণেই তারও শ্বাস থেমে গেল। বাবা, আপনারা আমাকে ছেড়ে যেতে পারেন না। আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম আমি কে। মা ওঠো না, দেখো আমি কথা দিচ্ছি আর কখনো প্রশ্ন করব না। ভগবানের দোহাই, চোখ খোলো মা। কিন্তু সীমা ও বিমল এখন আর কোনো কথার জবাব দিতে পারল না, কারণ তারা আর এই পৃথিবীতে নেই। আকাশ অনেকক্ষণ ধরে চিৎকার করে কাঁদতে লাগল। হঠাৎ বিমল ও সীমার দেহ কালো ধোঁয়ায় রূপান্তরিত হয়ে অদৃশ্য হয়ে গেল। পরের মুহূর্তে সেই কালো ধোঁয়া কলসের ভেতরে ঢুকে গেল। আকাশ অবাক হয়ে নিজেকে বলতে লাগল, এবারে কি রহস্য? এ কি হচ্ছে? আকাশের মাথা কাজ করা বন্ধ করে দিল। সে কলসটিকে একদৃষ্টে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে কলসটি তুলে নিজেকে বলল, আমার মনে হয় সেই সোনালি চকচকে গাছটি খুঁজে বের করা উচিত, যেখানে বাবা এই কলসটি পেয়েছিল আর আমাকেও পাওয়া গিয়েছিল। আমার বিশ্বাস সেখানে নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকানো আছে। আকাশ সেই জঙ্গলের দিকে রওনা দিল যেখান থেকে তার গল্প শুরু হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসল। কোথায় খুঁজবো সেই সোনালি গাছ? কোথায় থাকতে পারে এটা? হঠাৎ তার কানে এক অজানা ব্যক্তির কণ্ঠ ভেসে এলো। কে তুমি? এই জঙ্গলে কি করছো? আকাশ ঘুরে দেখল এক রহস্যময় সাধু তার পেছনে দাঁড়িয়ে। সাধু আকাশের হাতে কলসটি দেখা মাত্রই চমকে উঠলেন। এই কলসটি তোমার কাছে কিভাবে এলো? আকাশ কাঁদতে কাঁদতে পুরো গল্প শোনাল। আমি কিছুই বুঝতে পারছি না সাধু মহারাজ। আমার বাবা বলেছিলেন এক সাধু তাকে সোনালি গাছের কথা বলেছিলেন এবং সেখানে মাটি খুঁড়লে কলস পাবেন বলেছিলেন। সেই কলসে আমার বাবা আমাকে পেয়েছিলেন, আর আজ সত্যিটা জানানোর পর আমার বাবা ও মা দুজনেই মারা গেলেন এবং ধোঁয়া হয়ে এই কলসের ভেতর ঢুকে গেলেন। শান্ত হও পুত্র, শান্ত হও। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। সেই সোনালি গাছ তুমি তখনই দেখতে পাবে যখন তোমার হৃদয় সচ্চরিত্রের হবে। এখান থেকে উত্তর দিকে যাও। তোমার মনে যদি মানবতা থাকে তবে ভাগ্য তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। সাধু চলে গেলেন। আকাশ জানত না যে এই সেই সাধু যিনি বছর আগে বিমলকে কলসটির কথা বলেছিলেন। আকাশ উত্তর দিকে চলতে লাগল। ঘন জঙ্গলে অনেক পথ চলার পর একটি পুকুরের কাছে সে এক বৃদ্ধকে দেখল যে তৃষ্ণায় জল জল বলে চিৎকার করছিল। বাবা, আমি দুদিন ধরে তৃষ্ণার্ত, উঠতে পারছি না। একটু জল খাওয়াতে পারো? হ্যাঁ বাবা, কেন নয়, দাঁড়ান আমি জল আনছি। আকাশ কলসিটি পাশের একটি গাছের নিচে রেখে পুকুর থেকে জল এনে বৃদ্ধকে খাওয়ালো। উফ, এখন ভালো লাগছে। ভগবান তোমার মঙ্গল করুক বাবা, তোমার সব ইচ্ছা পূরণ হোক। আকাশ কলসটি নিতে গাছের দিকে গেল, কিন্তু দেখল কলসটি সেখানে নেই। এ কি, আমার কলস কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম, কলস গেল কোথায়? সে পাগলের মতো কলসটি খুঁজতে লাগল, কিন্তু পেল না। তখনই বৃদ্ধের কণ্ঠ শোনা গেল। বাবা, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? আমার বৃদ্ধা স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে, না জানি সে বেঁচে আছে কি না। আকাশ দ্বিধায় পড়ল, কলস খুঁজবে না বৃদ্ধকে সাহায্য করবে। বৃদ্ধের চোখ দিয়ে জল পড়তে লাগল। বাবা, শুধু এইটুকু সাহায্য করো, আমাকে বাড়ি পৌঁছে দাও। আমি তোমার ঋণ ভুলব না। ঠিক আছে বাবা, বলুন আপনার বাড়ি কোথায়? বৃদ্ধ তাকে জঙ্গলের গহীনে একটি ধ্বংসস্তূপের সামনে থাকা কুঁড়ে ঘরে নিয়ে গেল। ভেতরে এক বৃদ্ধা যন্ত্রণায় কাতরাচ্ছিল। কোথায় ছিলে তুমি?
ভাবলাম তোমাকে না দেখেই চোখ বুঝব। এমন বলো না, তোমাকে অনেক দিন বাঁচতে হবে। এও কি কোনো বাঁচা? বছর আগে সেই অত্যাচারীরা আমাদের ছেলেকে আমাদের চোখের সামনে কেড়ে নিল। যদি জানতাম ও যে জিনিসটা এনেছিল সেটাই ওর কাল হবে, তবে আমি ওটা নিজের হাতে ভেঙে দিতাম। বৃদ্ধ ডুকরে কেঁদে উঠল। তখনই বৃদ্ধার নজর আকাশের উপর পড়ল। এ কে? এর চেহারা তো ঠিক ওর মতোই, যে বছর আগে আমাদের ছেলেকে মেরেছিল। না, সে নয়। এ আমাকে সাহায্য করেছে। আমিও ওকে প্রথম দেখে চমকে গিয়েছিলাম, কিন্তু যে আমাদের ছেলেকে মেরেছিল সে তো এখন বৃদ্ধ হয়ে গেছে। এ অন্য কেউ। বৃদ্ধ কাশতে শুরু করল। আকাশ জিজ্ঞেস করল, দাদু, আপনার স্ত্রী কার কথা বলছেন? আমার চেহারা কার সাথে মেলে? সে অনেক বড় গল্প বাবা। বছর আগে আমাদের ছেলে অরুণকে যে রাজপুত্র আমাদের চোখের সামনে নৃশংসভাবে মেরে ফেলেছিল, তার চেহারা হুবহু তোমার মতো, কিন্তু আমি জানি তুমি সে নও। আকাশের চোখে জল এলো। সে বলল, আপনারা চিন্তা করবেন না, আজ থেকে আপনারা আমাকে আপনাদের ছেলে ভাবুন। আমি আপনাদের সেবা করব। সেই দিন থেকে আকাশ ওই বৃদ্ধ দম্পতির সেবা করতে লাগল। কিছুদিনের মধ্যে তারা সুস্থ হয়ে উঠল। একদিন আকাশ ধ্বংসস্তূপটি দেখছিল, তখন বৃদ্ধ সেখানে এলেন। দাদু, এই ধ্বংসস্তূপটা অনেক প্রাচীন মনে হচ্ছে। হ্যাঁ, সব তো এই ধ্বংসস্তূপের কারণেই হয়েছে বাবা। এটাই আমাদের ছেলে কেড়ে নিয়েছে। বছর আগে আমার ছেলে অরুণ এই ধ্বংসস্তূপের ভেতর ঢুকেছিল এবং নিজেকে অন্য এক জঙ্গলে আবিষ্কার করেছিল, যেখানে এক সোনালী গাছ ছিল। তার নিচে এক কলস ছিল, যা সোনাদানা ভর্তি। সেই কলস নিয়ে সে বাড়ি এসেছিল। তারপর কি হলো? আমরা বলেছিলাম কলসটি রেখে আসতে, কিন্তু ও শোনেনি। তারপর না জানি কোন দেশের রাজা, রানী আর রাজপুত্র এখানে এসে আমার ছেলেকে মেরে ফেলল। এই সোনালী গাছের খোঁজেই তো আমি এসেছিলাম। আকাশ দৌড়ে ধ্বংসস্তূপের ভেতর চলে গেল। বৃদ্ধ আকাশের পেছনে দৌড়ালেন। মুহূর্তে তারা সেই মায়াবী জঙ্গলে পৌঁছালো, যেখানে সেই সোনালী গাছ ও কলসটি পড়েছিল। এটাই তো সেই কলস যা আমার কাছে ছিল। তখনই কালো ধোঁয়ার সঙ্গে সেই সাধু আবির্ভূত হলেন। আকাশ, তোমার প্রশ্নের উত্তরের সময় এসেছে। এই কলসটি অলৌকিক। এটি দিয়ে হয় তুমি তোমার বাবা মাকে ফিরে পেতে পারো, যারা ধোঁয়া হয়ে এর ভেতরে আছে, অথবা এই বৃদ্ধের ছেলে অরুণের। ভেবে দেখো। আকাশ কিছুক্ষণ গভীরভাবে ভাবল। আমি চাই দাদুর ছেলে অরুণ ফিরে আসুক। আমি এদের ছেলের জন্য কাঁদতে দেখেছি। আমি এদের এই কষ্ট সহ্য করতে পারছি না। সাধু হাসলেন। হঠাৎ কলস থেকে 3 রঙের ধোঁয়া বেরোলো। এক ধোঁয়া থেকে অরুণ তৈরি হলো, বাকি 2 ধোঁয়া থেকে বিমল ও সীমা তৈরি হলো। তারা অবাক হয়ে সব দেখতে লাগলো। এবার সত্যিটা বলার সময় এসেছে। সত্যি হলো, তোমরা কেউ এই পৃথিবীর নও। তোমরা পাতালপুরীর রাজা, রানী এবং তাদের ছেলে। বছর আগে এই বৃদ্ধের ছেলে অরুণের হত্যা অন্য কেউ নয়, তুমিই করেছিলে আকাশ। কি? এ কি বলছেন সাধু মহারাজ? চিন্তা করো না, একটু পরেই সব মনে পড়বে। বছর আগে যখন এই কলসটি ভুলবশত পৃথিবীতে আসে আর অরুণ তা তুলে নেয়, তখনই সব শুরু হয়। সাধু এটুকু বলতেই বিমল, সীমা আর আকাশের মাথা ঘুরতে লাগল। তাদের চোখের সামনে পুরনো দৃশ্য ভেসে উঠল। পাতালপুরীর রাজপ্রাসাদে রাজা বিমল সিংহাসনে বসে আছেন, রানী সীমা পাশে দাঁড়িয়ে, সামনে রাজপুত্র আকাশ। এই কলস আমাদের রাজত্বের প্রতীক। কোনো মানুষ যদি এটি ছুঁয়ে থাকে, তবে সে পাতালপুরীর নিয়ম ভেঙেছে। তার শাস্তি মৃত্যু। পৃথিবীতে সোনালী গাছের নিচে অরুণ তার বাবা মাকে কলসটি দেখাচ্ছিল। তখনই সেখানে বিমল, সীমা ও আকাশ প্রকট হল। এই কলস তোমার নয়, এটি পাতালপুরীর সম্পদ। তুমি এটি চুরি করেছ, তোমার শাস্তি মৃত্যু। অরুণের বাবা মা পায়ে পড়লেও রাজপুত্র আকাশ তলোয়ার দিয়ে অরুণকে মেরে ফেলল।
অরুণের বাবা মা তাদের চোখের সামনে তাদের ছেলের হত্যা দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেলেন। তখনই সেখানে সাধু আবির্ভূত হলেন, রাগে অগ্নিশর্মা হয়ে। বিমল, সীমা ও আকাশ, তোমরা এক নির্দোষকে মেরেছ, এর শাস্তি তোমাদের পেতে হবে। সাধুর ইশারায় আকাশ ভস্ম হয়ে ছাই হয়ে গেল। বিমল ও সীমা সাধুর পায়ে পড়ল। ক্ষমা করুন বাবা, আমাদের ছেলেকে ফিরিয়ে দিন। না, এখন তোমাদের সাজা পেতে হবে। আমি তোমাদের স্মৃতি মুছে দিচ্ছি। তোমরা পৃথিবীতে সাধারণ মানুষের মতো দারিদ্র্যে জীবন কাটাবে। তোমার ছেলে আকাশ যখন এই কলসে আবার জন্ম নেবে, তখন তুমি হবে এক কাঠুরে। নিয়তি তোমাকে আমার কাছে আনবে এবং আমি এই কলসটি তোমাকে দেব। একদিন যখন সে বড় হবে এবং তার মধ্যে মানবতা জন্ম নেবে, তবেই তোমাদের পূর্ণ মিলন হবে। তিনজনেরই স্মৃতি ফিরে এলো। তারা একে অপরকে জড়িয়ে ধরল। সীমা, আমাদের ছেলে ফিরে এসেছে। আকাশ বাবা। বাবা, মা। সাধুর শরীর থেকে জ্যোতি বের হল এবং তিনজনের পোশাক রাজকীয় হয়ে গেল। এবার পাতালপুরীতে ফিরে যাও। সোনালি গাছের নিচ দিয়ে দ্বার খুলবে। মনে রেখো, পৃথিবীতে আর ফিরে এসো না। সাধু অদৃশ্য হলেন। আকাশ, বিমল ও সীমা পাতালপুরীতে প্রবেশ করল। অন্যদিকে বৃদ্ধ দম্পতি তাদের ছেলে অরুণকে ফিরে পেল। তাদের জীবন আবার সুখে পূর্ণ হল। আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।